একলা মনে কোন গোপনে তোমায় পেলাম সে কোন ক্ষণে। প্রেমের গোলাপ লজ্জা রাঙা আসলো জোয়ার দুকুল ভাঙা। ভালোবাসার মধুর আবেশ ভাসিয়ে নেব স্বপ্নের দেশ। পরের কবিতা হার। চাঁদ হেরে যায় সূর্যের কাছে, নদী হেরে যায় সমুদ্রের কাছে, সুখ হেরে যায় কষ্টের কাছে, জীবন হেরে যায় মৃত্যুর কাছে, আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে। কবিতা পাওয়া। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি না, তোমাকে ভালোবাসি বলে অন্য কারোর খোঁজ করি না। পরের কবিতা মুক্তি। এটা তো পড়েছি, এটা পড়িনি। ছেলেবেলা। খেলনা বাটি শীতল পাটি, আমার বৃষ্টি ভেজা চুল, আট পৌড়ে কাপড় পরা, খোপায় গোজা ফুল, মেঘলা আকাশ, আলতো বাতাস, শিশির ভেজা ঘাস, নদীর ধারে মাটির ঘরে আমার তোমার বাস। কুমোরটুলির পুণ্যি পুকুর, নানা রঙের মেলা, সারাদিনই মেঘলা আকাশ, বন্ধ পাঠশালা, ঝিরঝিরি বইছে বাতাস, মাটির গরম চা, ফাটল ধরা প্লেটে, মাটির ভারে গরম চা, ফাটল ধরা প্লেটে, লাউয়ের ডগায় ঝিঙের বেড়া, এক বালতি দুধে, রাত পহালে গা ছমছম, তেঁতুল গাছে খুঁত। এটা পড়েছিলাম, গল্পটা পড়েছিলাম না। পড়ার মাঝে হাত দিয়েছে। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার ওম বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও, গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভুরুর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে। বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে, পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনের ধার দিয়ে, পান বরজের পাশ দিয়ে, গঞ্জের স্টিমারের আলো, আলো পড়েছে ঘোলা জলে, রামধনুর মতো, রামধনুর মতো এই রক্তের বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়ায় নদীতে, স্টিমারের তলায়। আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে, তবু কেন এই স্টিমার সর্ষেতে ভরে ওঠে। আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাঁজরকে গুড়িয়ে যায়। শোনো বাইরে এসো, বাকের মুখে পরাণ মাঝি হাঁক দিয়েছে। শোনো বাইরে এসো, ধান বোঝাই নৌকা রাতারাতি পেরিয়ে যায় বুঝি। খোকাকে শুয়ে দাও, বিন্দার বউ শাকে ফুঁ দিয়েছে। এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরব না, এবার আমরা প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদব না। এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বুকের মুখে যাও, কে লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক, আমাদের সরকিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক। আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো, ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কতকাল চুপ করিয়ে রাখবে।
এসো বাইরে এসো, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃসত্তার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো বাইরে এসো, আমার হাত ধরো। পরাণ মাঝি হাঁপ দিয়েছে। স্বাধীনতার ব্যাপারটা, স্বাধীনতা। কবি নন্দতুলাল বাউড়ির কবিতা স্বাধীনতাটা কেমন? তোরা কি ওই এটা খাবি? ওই ডাবের জল হুম। খেলো, ও খেলে দাও। খেয়েছে? হ্যাঁ বলো, কোনটা বলবো? এইটাই। এই যে এখন যেটা শুরু করেছি, তখন আমি ক্লাস এইটে পড়ি। আমার ভালো মনে আছে, আমি 6:30টায় পড়তে যেতাম। 6:30টায় পড়তে যেতাম, 9টায় ফিরতাম, 9টায় ফিরে তারপর স্কুলে যেতাম। তখন 6:30টায় যখন পড়তে গেছি, সেদিন কোনো কারণে আমার স্কুলটা আমার স্কুল 9টায় ফিরতাম, তারপরে রেডি হয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে বেরোতাম এই ধরো 10:45 নাগাদ। 10:45টায় বেরোতাম, কারণ 10:45টায় এই কারণে বেরোতাম, 10:10 বেরোলেও হয়ে যেত, কিন্তু আমি 10:45টায় বেরোতাম স্কুলে গিয়ে খেলবো বলে। স্কুলে গিয়ে খেলবো, কি খেলবো সেটা বড় কথা না, কিন্তু বন্ধু বান্ধবের সাথে একটুখানি মজা আড্ডা হবে, এর জন্য আমি 10:45টায় বেরোতাম বাড়ি থেকে। তো সেদিনও রোজকারের মতো সকালে 6:30টায় পড়তে গেছি। সেদিন ছিল খুব ঠান্ডা পড়েছিল। এবার কোনো কারণে স্যার বা ম্যাডাম যেই পড়াচ্ছিলেন, একটা চ্যাপ্টার নিয়ে বোঝাচ্ছিলেন, বোঝাতে একটু বেলাই হয়ে গেছিলো। বেলা হয়ে গেছিলো মিন্স বলেছিল প্রায় 10:20 বেজে গেছিলো। সুতরাং সেদিন স্কুলে যাওয়া যাবে না, আমার বাড়ি ফিরতেই 10:30 বেজে যাবে, সেদিন স্কুলে যাওয়া যাবে না। তখন আমাকে স্যার বা ম্যাডাম ওইখান থেকে বললো, আজকে এই ভালো একটা চ্যাপ্টার বোঝাচ্ছি, স্কুলটা অত ইম্পর্টেন্ট না, রোজই তো স্কুলে যাস, একদিন না গেলে কিছু হবে না, বরঞ্চ এই চ্যাপ্টারটা বুঝে নে। তা আমিও বললাম ঠিক আছে। তো ওই চ্যাপ্টারটা বুঝতে একটু লেট হয়ে গেল। আমি ঠিক 10:20 তার একটু বেশি হবে, রিক্সা করে কোচিং থেকে বাড়ি ফিরছি। সবাই যে রোজ কাউকে না কাউকে পেয়ে যেতাম, হেঁটে চলে আসতাম, সেদিনকে যে যার মতো অন্যদিকে চলে গেছিল দেখে আমি রিক্সা করে বাড়ি ফিরছি। হঠাৎ দেখি আমাদের স্কুলেই পড়ে একটা মেয়ে, সবে 5-এ ভর্তি হয়েছে। মেয়েটাকে আমি এমনি মুখ চিনি, মেয়েটা নতুন ভর্তি হয়েছে, মুখ চিনি, মেয়েটার নামও জানি না, কিছুও না। দূর থেকে ড্রেসটা দেখে বুঝলাম মেয়েটা আমাদের স্কুলের। সামনে এসে দেখলাম হ্যাঁ আমি যাকে চিনি সেই। মেয়েটার মা টানতে মেয়েটাকে নিয়ে যাচ্ছে স্কুলে। তা আমি জিজ্ঞেস করলাম, আমি রিক্সাটা থামালাম, থামিয়ে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, কাকিমা আপনি ওরকম ওকে টানছেন কেন? বললো না দেখো না, 10:30টার মধ্যে স্কুলে ঢুকতে না পারলে তো আবার লেট দিয়ে দেবে, তাই জন্য আমি টেনে ওকে নিয়ে যাচ্ছি, ওর ভীষণ জ্বর। তাই আমি বলছি, তা ওর এত যখন শরীর খারাপ, ও হাঁটতে পারছে না, তা আপনি একটা কিছুতে করে ওকে নিয়ে যায়। তখন বলছে না দেখো, তোমাকে সত্যি কথাই বলছি, কিছুতে করে নিয়ে যাবো সেই পয়সাটা আমার কাছে নেই। ঘুমিয়ে পড়েছ? বলো। হ্যাঁ, সেই পয়সাটা আমার কাছে নেই। তখন আমি বললাম যে আমি রিক্সাটা দাঁড় করালাম, আমি বললাম যে মেয়েটাকে আর মেয়েটার মাকে আমি রিক্সায় তুলে নিলাম। আমি বললাম ওইখান থেকে স্কুল অবধি পৌঁছে দিতে, আমি নেমে যাব, ওদেরকে স্কুল অবধি পৌঁছে দিতে ভাড়াটা আমি দিয়ে দিলাম। ভালো,
এরও মনে করেছি আমি। মধুসূদনবাবু আমাদের গল্প শোনাবার জন্য আবারও বসে পড়লেন। আমরা সবাই ওনার কাছ থেকে আবদার করলাম একটা নতুন গল্প শোনার, কিন্তু উনি বললেন, তোমরা যখন তোমাদের সময় নষ্ট করে গল্প শুনতে চাইছো, তখন আমি এতক্ষণ যে গল্পটা বলেছি তারই দ্বিতীয় অংশটা শোনাবো। আমরা তাতেই রাজি হয়ে গেলাম। মধুসূদনবাবু গল্প শুরু করলেন। হ্যাঁ, যেখানে শেষ করেছিলাম, মেয়েটা জঙ্গলে লুটিয়ে পড়েছিল আমার তীরের আঘাতে, আর আমি সামনে গিয়ে দেখলাম মেয়েটা মরেনি, বরং আমাকে সামনে দেখে সে নড়ে চড়ে উঠে বসেছিল। আমি তখন একটুও ভয় না পেয়ে মনে সাহস নিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমাকে দেখে পিছনে সরে যাচ্ছিলে কেন, আর তুমি কি করেই বা আমার নাম জানলে? মেয়েটা যা উত্তর দিল তাতে আমার চক্ষু চড়ক গাছ। মেয়েটি বলল, তোমার প্রথম প্রশ্ন, আমি তোমায় দেখে পিছন দিকে সরে যাচ্ছিলাম কেন, তার উত্তর হলো, তুমি আমার থেকেও ভয়ঙ্কর, তোমায় দেখে আমার ভয় করছিল। আর তোমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি তোমার নাম জানলাম কি করে, তার উত্তর হলো, তুমি আমাকে নিশ্চয়ই চিনতে পারোনি, আমি তোমার পাশের বাড়ির ছোট্ট নীলু, যে নাকি অপঘাতে মারা গেছে। তখন মধুসূদনবাবুর স্মৃতি ফিরে এলো নীলুর কথা। সে শুনেছিল নীলু নাকি বাড়ির শাসনের জন্য বিষ খেয়েছিল। তবে বলে রাখা ভালো,